হ্যালো এভরিওয়ান, লিটারেচার ইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাইটার সেনেকার লেখা ড্রামা ফেডরা। এই গল্পটাও গ্রিক মিথোলজির সাথে রিলেটেড। চলুন ক্যারেক্টার লিস্ট জেনে নিই। এই ড্রামাটিতে ক্যারেক্টার বেশ কমই আছে। প্রথম ক্যারেক্টার আমরা জানতে পারি হিপোলিটাস, যে হচ্ছে থিসিয়াস এবং অ্যান্টিওপের ছেলে। থিসিয়াসের পূর্বের স্ত্রী ছিল অ্যান্টিওপে, যিনি আর বেঁচে নেই। হিপোলিটাস হচ্ছে থিসিয়াসের ছেলে এবং সে শিকার পছন্দ করে এবং সবসময় বনে জঙ্গলে এসবে থাকে। তার কাছে প্রকৃতি প্রেমটাই হচ্ছে মুখ্য বিষয় এবং সে এখনও সিঙ্গেল, সে বিয়ে করতে চায় না এবং মেয়ে জাতির প্রতি তার একটা ঘৃণা বা বিদ্বেষ আছে, সে মেয়েদের খুব একটা পছন্দ করে না। ড্রামার দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে ফেডরা, যে থিসিয়াসের ওয়াইফ, বর্তমান ওয়াইফ এবং হিপোলিটাসের স্টেপ মাদার। ফেডরার মায়ের নাম হচ্ছে প্যাসিফাই, যিনি এক ষাঁড়ের সাথে প্রেমে পড়েছিলেন, বুল। এবং ষাঁড় এবং তার মা প্যাসিফাইয়ের এই ফিজিক্যাল রিলেশনের ফলে মিনোটার নামে এক দানবের জন্ম হয়, যে অনেকটা দেখতে ছিল অর্ধেকটা মানুষের মতো এবং অর্ধেকটা ছিল ষাঁড়ের মতো দেখতে। ড্রামার তৃতীয় ক্যারেক্টার হচ্ছে থিসিয়াস নিজে। ড্রামার শুরুতে আমরা দেখতে পাই যে সে তার বন্ধু পেরিথিয়াসকে সাহায্য করতে গেছে, তাকে সঙ্গে নিয়ে আন্ডারওয়ার্ল্ডে, কারণ আন্ডারওয়ার্ল্ড থেকে তারা আন্ডারওয়ার্ল্ডের কিং প্লুটোর ওয়াইফ পার্সিফোনিকে নিয়ে আসবে। ড্রামার চতুর্থ ক্যারেক্টার হচ্ছে একজন নার্স, যে ফেডরার সাথে থাকে, ফেডরার নার্স হিসেবে পরিচিত। সে একটু বয়স্ক মহিলা। প্রথমে আমরা দেখতে পাই যে সে নানাভাবে চেষ্টা করে ফেডরাকে তার অসৎ উদ্দেশ্য থেকে বিরত রাখতে, কিন্তু পরবর্তীতে ফেডরার অবস্থা যখন খুবই গুরুতর হয়ে যায়, অর্থাৎ তাকে কোনোভাবেই সৎপথে নিয়ে আসা যাচ্ছিল না, তখন সে তার সাথেই তাকে তার মন্দ কাজে সাহায্য করা শুরু করে। ড্রামার শুরুতে আমাদের এটুকু জানা প্রয়োজন যে ফেডরার হাজব্যান্ড থিসিয়াস, যে আন্ডারওয়ার্ল্ডে গেছে তার বন্ধু পেরিথিয়াসকে সাহায্য করতে, এবং পেরিথিয়াস পার্সিফোনিকে আন্ডারওয়ার্ল্ড থেকে নিয়ে আসবে কারণ সে তাকে বিয়ে করতে চায়। আমরা জানি পার্সিফোনি হচ্ছে হ্যাডিস অর্থাৎ আন্ডারওয়ার্ল্ডের কিং প্লুটোর ওয়াইফ। এই কথাটির ব্যাপারে আমরা আমাদের আগের ভিডিও দ্য ফ্রক্সে জেনেছিলাম। এখন থিসিয়াসের আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার 4 বছর হয়ে গেল, কিন্তু তার পক্ষ থেকে কোনো নিউজই আসেনি, অর্থাৎ ফেডরা এবং সে রাজ্যের জনগণ তার কোনো খবরই পায়নি। এবং এই 4 বছরেই ফেডরা যথেষ্ট লোনলি ফিল করত। অন্যান্য সাধারণ মানুষের মতোই ফেডরা বিলিভ করতো যে যারা একবার আন্ডারওয়ার্ল্ডে গেছে তারা আর কখনোই ফিরে আসে না পৃথিবীতে। তাই সে বিশ্বাস করলো যে থিসিয়াস হয়তো আর ফিরে আসবে না, সে হয়তো আন্ডারওয়ার্ল্ডেই মারা গিয়েছে। ফেডরার ড্রামাটি যখন শুরু হলো, শুরুর দিকেই দেখা গেল যে ফেডরার সৎ ছেলে হিপোলিটাস সে শিকারের জন্য বের হচ্ছে। সে রাজ্যে রাজপ্রাসাদে থাকার চেয়ে বনে জঙ্গলে থাকা এবং শিকার করা, প্রকৃতির সাথে প্রেম, এই ব্যাপারটার সাথে বেশি আগ্রহী। সে রাজ্যে খুব একটা বেশি সময় অতিবাহিত করে না। এবং হিপোলিটাস শিকারের দেবী ডায়ানাকে পূজা করে এবং তার কাছেই প্রার্থনা জানিয়ে সে তার শিকারের উদ্দেশ্যে বের হয়, যাতে ডায়ানার পূজা করলে সে যেন তার শিকার ভাগ্য যেন ভালো হয়। হিপোলিটাসের প্রস্থানের পরেই ফেডরারকে দেখানো হয় ড্রামাতে, এবং দেখা যায় সে যথেষ্ট বিষণ্ণ এবং ভেঙে পড়ছে এমন একটা অবস্থায় রয়েছে। তার সাথে যে তার নার্স থাকতো, সে তাকে জিজ্ঞেস করলো যে তার হয়েছে কি, মানে সে কি কোনো সমস্যায় ভুগছে। ফেডরা তখন তার কাছে স্বীকার করে যে সে হিপোলিটাসের প্রেমে পড়েছে, যদিও সে তার স্টেপ মাদার ছিল। এখানে সে একটি ব্যাপার স্মরণ করে যে তার যে মা ছিল পেসিফাই, সে একটা বুলের প্রেমে পড়েছিল, একটা ষাঁড়ের, এবং তাদের এই ফিজিক্যাল রিলেশনের ফলে একটা দানবের জন্ম হয়, যে দানবটা ছিল অর্ধেকটা মানুষের মতো এবং অর্ধেকটা ষাঁড়ের মতো। ফেডরার স্বামী থিসিয়াস নিজেই আবার সেই ষাঁড়টাকে। এক্ষেত্রে ফেডরার লজিক দেখা যে ভেনাস তাকে অভিশাপ দিয়েছে, কারণ ভেনাসের সাথে গড মার্সের রিলেশন ছিল, ভালোবাসা ছিল, এবং এই ব্যাপারটা ফেডরার পূর্বপুরুষ এবং অ্যাপেলো এরা প্রকাশ করে দিয়েছিল সবার সামনে। অর্থাৎ ভেনাস এবং মার্সের যে মধ্যে ভালোবাসা ছিল, এই ব্যাপারটা ফেডরার পূর্বপুরুষ এবং দেবতা অ্যাপেলো সবাইকে জানিয়ে দিয়েছিল। আর সেটার প্রতিশোধের ফলেই ভেনাস এবং মার্স ফেডরার পূর্বপুরুষদের অভিশাপ দেয়, এবং তারই ধারাবাহিকতায় ফেডরার মায়ের এই অবস্থা হয়েছিল।
এদিকে ফেডরা যে নার্স ছিল তার মনটা খুবই ভালো ছিল এবং প্রথম দিকে খুবই ভালো ছিল। সে ফেডরাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তার প্যাশন তাকে কন্ট্রোলের মধ্যে রাখা উচিত এবং তার ইমোশনগুলোকে লাগাম ছাড়া করা উচিত নয়, তাদেরকে নিজের আয়ত্তে রাখা উচিত, এবং সে বারবার তাকে বোঝালো। কিন্তু ফেডরা ছিল একগুঁয়ে এবং সে বারবার লজিক দিয়ে বোঝালো যে তার ইমোশন আর তার কন্ট্রোলে নাই এবং যে কোনোভাবেই হোক ফেডরার প্যাশন এবং ইমোশন তাকে তার ধ্বংসের দিকেই টেনে নিয়ে যাবে, অর্থাৎ সেই ইউক্যালিটাসকে ছাড়া বাঁচবে না বা তাকে ছাড়া তার চলবে না, এমনটাই বলে। নার্সের সব বোঝানোটা ব্যর্থ হলো। এখানে ফেডরা আবার নিজেকে নিয়ে একটা উদাহরণ দেয় যে সে হচ্ছে একটা শিপের মতো যেটা আসলে ঝড়ের কবলে পড়েছে এবং সেটা কূলের দিকে যেতে চাচ্ছে, কিন্তু সে চাইলেও জাহাজটাকে ফেরাতে পারছে না। তার যে সমুদ্রের যে বড় ওয়েভগুলো আছে, ঢেউগুলো, সেগুলো তাকে আবার সমুদ্রের ভেতরে নিয়ে যাচ্ছে এবং তার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এই জাহাজ এবং সমুদ্রের ঢেউ যে তাকে আবার ধ্বংসের দিকে অর্থাৎ জাহাজটা ভেঙে যাওয়ার দিকে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারটার সাথে সে তার ইমোশন এবং প্যাশনেরগুলো তুলনা করতেছে যে সে যতই চাক হিপোলিটাসের দিক থেকে তার মনটাকে ফেরাতে, কিন্তু তার প্যাশন এবং তার ইমোশন এবং তার পূর্বপুরুষদের সেই যে কার্সটা আছে সেটা তাকে অবশ্যই তার ট্রাজিক ডুমের দিকে নিয়ে যাবে। এই জন্য সে কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না তার উদ্দেশ্য। নার্স যখন ফেডরার এই সিচুয়েশনটা বুঝলো যে আর কোনো উপায়ই নেই, ফেডরা এরকমটা করেই ছাড়বে, তখন সে সিদ্ধান্ত নিল যে তাহলে ফেডরাকে হেল্পই করি। তাকে বুঝিয়ে যখন কাজ হচ্ছে না তখন সে তার উদ্দেশ্যের সাথে সম্মত হইল সাহায্য করার জন্য। এদিকে হিপ্পোলিটাস ছিল থিসিয়াসের পূর্বের বউ অ্যান্টিওপি, তার ছেলে, এবং হিপ্পোলিটাস পরিচিত ছিল মেয়ে জাতি থেকে দূরে থাকার ব্যাপারে। সে কোনোভাবেই তাদের সাথে কোনো প্রকার সম্বন্ধ রাখতো না, সবসময় মেয়ের থেকে সে দূরেই থাকতো এবং সংসারী হওয়ার কোনো প্রকার বাসনা তার মনের মধ্যে কখনোই ছিল না। সে যখন শিকার থেকে ফিরে আসলো, ফেডরার যে নার্স ছিল সে তাকে বোঝানোর জন্য তাকে নানা ধরনের কথা বলতে লাগলো। সে যে মেয়েদের প্রতি যে বিতৃষ্ণা রাখে এই ব্যাপারটা সে কমানোর চেষ্টা করলো এবং তাকে নানা ধরনের এক্সাম্পল দিল যে সে একটা রাজ পরিবারের ছেলে, সে চাইলে কত কিছু এনজয় করতে পারে, ভালো খাবার, ভালো ওয়াইন আছে এবং চাইলে সে ওমেনদের তার সঙ্গী হিসাবে নিতে পারে। এভাবে নানা ধরনের কথা বলে তাকে বাগিয়ে আনতে চাইলো, কিন্তু হিপ্পোলিটাস সরাসরি সেই আইডিয়াটাকে রিজেক্ট করলো। সে ডিরেক্টলি বলল যে তার কাছে মেনরা হচ্ছে ফ্রি সব কিছু থেকে এবং মেনরা অপেক্ষাকৃত ইনোসেন্ট হয়। অপরদিকে সে মনে করে যে ওমেন কাইন্ড আছে, ওমেনরা সে তারা হয় মাছ ইভিল, সবচেয়ে বেশি ইভিল জিনিসটা থাকে ওমেনদের মাঝে। এটা হচ্ছে হিপ্পোলিটাসের মন্তব্য এবং ওই মুহূর্তেই ফেডরা সেখানে আসে, তার কিছু কথাবার্তা শুনে এবং সব কিছু বুঝে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তাকে যখন ঘরে নিয়ে যাওয়া হয়, হিপ্পোলিটাস সেখানে যায় এবং তাকে জাগিয়ে তোলে এবং জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, হঠাৎ সে এরকম অসুস্থ হয়ে পড়লো কেন। কিভাবে সে এই ব্যাপারটা শুরু করবে, ফেডরা তাকে বলার ব্যাপারটা সেটা বুঝতে না পেরে সে যথেষ্ট নিজেকে সাহস যোগানোর চেষ্টা করলো এবং ডিরেক্টলি সত্য কথাটা হিপ্পোলিটাসকে বলে দিল যে সে তাকে ভালোবাসে। এবং সে আশা করছিল যে হিপ্পোলিটাস হয়তো তার ফিলিংসগুলো বুঝতে পারবে এবং তার মনের ভিতর যে চলতেছিল যে পাপ হবে ব্যাপারটা, মানে সিন জাতীয় যে একটা চিন্তা মনের ভিতর আসতেছিল, হিপ্পোলিটাস যদি নিজেই রাজি হইতো তাহলে এই সিনটাকে সে কাভার দিতে পারতো যে ও তো রাজি ছিল, মানে সিনটাকেও সে শেয়ার করে নিজের ভারটা একটু হালকা করতো, এরকম একটা চিন্তা ভাবনা তার ভিতরে ছিল। কিন্তু দেখা গেল যে হিপ্পোলিটাস প্রচণ্ড রকম প্রথমে শক্ট হয়ে গেল যে কি বলতেছে এটা, তারপর সে যথেষ্ট পরিমাণ রেগে গেল এবং ফেডরাকে সে গালাগালি করতে লাগলো বিভিন্ন ধরনের কথা বলে এবং সে বলল যে সে তার মায়ের চেয়ে খারাপ, তার মায়ের ফলে যে একটা মনস্টারের জন্ম হয়েছে সেই মনস্টার বিয়ারিং মাদারের চেয়েও ফেডরা খারাপ, এটা বলে তাকে অনেক কথা শোনাইলো। হিপ্পোলিটাসের নিজস্ব একটা তলোয়ার ছিল, সে সেটা বের করে তার দিকে তাক করলো রেগে। কিন্তু ফেডরা যখন তাকে বলল যে হিপ্পোলিটাস যেহেতু তাকে রিজেক্ট করলো সে মরে যেতেই পছন্দ করবে, হিপ্পোলিটাস এবার কিছু বুঝতে না পারে তার ছুরিটা সেখানেই ছুরি দিয়ে গেল পাশে দিয়ে, সেখান থেকে সে জঙ্গলের দিকে চলে গেল। এখানে ফ্লিজ শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ সে খুব দ্রুত চলে গিয়েছে এবং সবাই এটা লক্ষ্য করেছে যে সে যথেষ্ট পরিমাণ দ্রুত বেরিয়ে গেল ঝড়ের বেগে জঙ্গলের দিকে। এদিকে ফেডরার যে নার্স ছিল, যে প্রথমে ভালো ছিল এবং পরবর্তীতে ফেডরাকে সাহায্য করার পরিকল্পনা নিয়ে সে একটা ভয়ানক বুদ্ধি বের করলো এবং ফেডরা যে
দোষী, সে যে গিল্টি, সেই ব্যাপারটা সে লুকানোর জন্য তার সেই প্ল্যানটা কাজে লাগালো এবং সে ফেডরার সাথে আলোচনা করে বলল যে হিপ্পোলিটাসের উপর রেপের একটা অভিযোগ আনা হবে এবং সে তার স্টেপ মাদারকে রেপ করেছে এরকম একটা কথা সবার মাঝে ছড়িয়ে দেওয়া হবে। হিপ্পোলিটাস যেহেতু তার ছুরিটা সেখানে রেখে গিয়েছিল, সেটা এভিডেন্স হিসেবে উপস্থাপন করা হবে, অর্থাৎ সাক্ষ্য হিসেবে তার তলোয়ার ব্যবহার করা হবে। এর পরেই থিসিয়াস ফিরে আসে হঠাৎ করেই। সে জানায় যে আন্ডারওয়ার্ল্ডে সে বেশ অন্ধকারে ছিল এবং কোনো কিছুই কুলকিনারা করতে পারতেছিল না। তখন হারকিউলিস এসে তাকে উদ্ধার করে। সে যদি তাকে সাহায্য না করতো সে হয়তো সেখান থেকে ফিরেই আসতে পারতো না। কিন্তু সে যখন রাজপ্রাসাদে আসলো, দেখলো যে ফেডরা যথেষ্ট বিমর্ষ এবং তাকে দেখে বেশ ভগ্ন হৃদয়ের মনে হচ্ছে, মানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং যে নিজেকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে। থিসিয়াস তার কাছে জানতে চাইলো যে ব্যাপারটা এক্সপ্লেন করো, এরকম করার কারণটা কি। প্রথমে ফেডরা তার নিজস্ব অভিযোগগুলো দিয়েছিল তার প্রতি, যে সে তাকে ফেলে গিয়েছে, তার কোনো খোঁজখবর নেই। এরপরে সে আসল উদ্দেশ্যে নেমে পড়লো, অর্থাৎ প্রথমে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলো এবং সে যখন একটু সফট হইলো তার প্রতি, তখন সে বলল যে কেউ একজন তাকে রেপ করার চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে রাজা হয়ে সে কি করবে, মানে রাজা হয়ে থিসিয়াস কি ধরনের ব্যবস্থা নিতে পারে, সে যদি তার কাছেরও কেউ হয় তবুও। তখন থিসিয়াস বলে যে সে যেই হোক তার উপযুক্ত বিচার হবে। সে তখন হিপ্পোলিটাসের যে শর্টটা ছিল, তলোয়ারটা ছিল, সেটা দেখিয়ে বলে যে এই তলোয়ারটা যার, সেই এমনটা করেছে। থিসিয়াস তো রীতিমতো চমকে গেল, সে শকড হয়ে গেল। সে হতবাক হয়ে বলতে লাগলো যে আমার নিজের সন্তান তার সৎ মায়ের সাথে এরকম করতে পারে। সে ভয়ানক রেগে কোনো কিছু বিচার বিবেচনা না করেই তার ফাদার নেপচুন তার কাছে প্রার্থনা করলো যে হিপ্পোলিটাস তো রাজ্যের বাইরে চলে গেছে, তাকে তার জন্য সেখানেই মৃত্যু হয়। এরপরেই একজন মেসেঞ্জার আসে, সে এই নিউজটা নিয়ে আসে যে হিপ্পোলিটাস আর বেঁচে নেই। এখন থিসিয়াস চাইলো এবং সাথে সাথে ওইদিকে তার মৃত্যু হলো। এর পিছনে কারণটা ছিল যে তখন দেবতারা বিভিন্ন মানুষকে তাদের ভালো কাজের জন্য বেশ কিছু বর দিত, যেটার জন্য তারা যা চাইতো তাই পেত। ঠিক সেরকমই ওই সময় থিসিয়াসের কাছে বর ছিল, যেটা সেই আন্ডারওয়ার্ল্ডে ইউজ করেনি, সেটা সেই এখানে বলে দিয়েছিল যে তার সন্তানের যেন মৃত্যু হয়, বর হিসেবে সেটাই গ্রহণ করা হয়েছে। এবং পরবর্তীতে ওই মেসেঞ্জার জানায় যে কীভাবে কীভাবে মৃত্যু হইল। সে বলেছিল যে সাগরের ঢেউগুলোর প্রচণ্ড ধরনের বেশ বড় 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 আকার হয়েছিল এবং সাগর একটা ঝড়ের মতো তৈরি হলো এবং সেখান থেকে একটা দানবাকৃতির সার বের হলো এবং হিপ্পোলিটাসের গাড়িটা যে ঘোড়াগুলো নিয়ে যাচ্ছিল তাদের সামনে সেটা দাঁড়ালো এবং হিপ্পোলিটাস তবুও তাদেরকে ভয় পায়নি, মানে ওই ষাঁড়টাকে। এবং সে যেহেতু শিকার পছন্দ করতো, সে এটা ভাবলো যে এটা কোনো ব্যাপারই না, সে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। কিন্তু হলো কি যে ওটা তার সামনে থাকতেছে না, ওই ষাঁড়টা সে বিভিন্ন দিক দিয়ে ঘোড়াগুলোকে চমকাচ্ছে। এখন ঘোড়াগুলোতে এত বড় জন্তু দেখে হতবাক এবং তারা করলো কি যে এদিক সেদিক ছোটাছুটি শুরু করলো গাড়িতে রেখে। গাড়িতে তখন হিপ্পোলিটাস আসে। ঘোড়াদের এই বেগতিক অবস্থা দেখে হিপ্পোলিটাস ঘোড়া থেকে নামার চেষ্টা করে এবং গাড়িটা থেকে নামার চেষ্টা করে। সে যখন গাড়ি থেকে নামে তার পা তখন লাগামের সাথে আটকে যায়, অর্থাৎ তার মাথাটা তখন নিচের দিকে ঝুলতেছে, পাগুলো উপরের দিকে, এইভাবেই চলতেছে এবং ঘোড়াগুলোর দৌড়ের সাথে দৌড়াচ্ছে। আর হিপ্পোলিটাসের চেহারা, মাথা, এগুলো বিভিন্ন পাথর, গাছ, ডালপালা এসবের সাথে ধাক্কা খেয়ে খেয়ে যাচ্ছে। এবং একসময় এই ঘোড়া দুটো যখন যাচ্ছিল, মাঝখানে একটা গাছের গুঁড়ি পড়েছিল যেটার ভেঙেছিল, অর্থাৎ নিচের পাশেরগুলো তীক্ষ্ণ হয়ে ভেঙে পড়েছিল। সেগুলোতে হিপ্পোলিটাস গিয়ে আটকে যায়, অর্থাৎ গেঁথে যায় এবং ঘোড়াগুলো দূরে চলে যায়। পরবর্তীতে বেশ কিছু রাজ্যের লোকজন গিয়ে তারা হিপ্পোলিটাসের বিভিন্ন দেহের অংশ যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল সেগুলো একত্রিত করে এবং রাজ্যে নিয়ে আসে। এদিকে তার ছিন্ন ভিন্ন দেহাবশেষ যখন মুড়িয়ে রাজপ্রাসাদে নিয়ে আসা হলো, তখন থিসিয়াস এবং ফেডরা দুজনেই দেখে শকড, অর্থাৎ খুবই খারাপ অবস্থা ছিল। হিপ্পোলিটাস কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, বিশেষ করে তার আইসগুলো বেশ সুন্দর ছিল, এটা ফেডরা নিজেই বলে। এবং তার ওই দেহাবশেষের অবস্থা দেখে ফেডরার মনে অনেক অনুশোচনা তৈরি হয় এবং স্বীকার করার পরিকল্পনা নেয় থিসিয়াসের কাছে যে তাকে সে সত্য কথা বলে দিবে যে হিপ্পোলিটাসের আসলে কোনো দোষ ছিল না। পর সে ছুরি নিয়ে কাঁদতে কাঁদতে থিসিয়াসের সামনে চলে যায়। থিসিয়াস তাকে বলে যে তোমার কি হয়েছে, তুমি তো এমনটাই চেয়েছিলে যে হিপ্পোলিটাস এত বড় শয়তান বদমাশ ছিল, তার মৃত্যুতে তুমি এত ঝরে খাচ্ছ কেন। ফেডরা তখন থিসিয়াসকে সবকিছু খুলে বলে যে
হিপ্পোলিটাস ভালো ছিল, ফেডরার নিজেরই উদ্দেশ্য খারাপ ছিল এবং কি হয়েছে সবগুলো সে ডিটেলসে তাকে খুলে বলে এবং সেখান থেকে দৌড়ে চলে গিয়ে নিজের ছুরিতে নিজেই ফেডরা আত্মহত্যা করে। অপরদিকে থিসিয়াস ভয়ানক ভেঙে পড়ে এবং সে তাকে নিজেকেই তখন সে অভিশাপ দিতে থাকে, যেটা সে কি করলো, তার তড়িঘড়ি সিদ্ধান্তের জন্যই তেমনটা হলো। সে তো চাইলে খোঁজখবর নিতে পারতো, বিচার বিবেচনা করতে পারতো, অথবা হিপ্পোলিটাসের সাথেও কথা বলতে পারতো, কিন্তু সেটা না করে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্যই নিরপরাধ হিপ্পোলিটাসের করুণ মৃত্যু হলো। সে তখন রাজ্যের সৈন্যদের বলে যে হিপ্পোলিটাসের এক উপযুক্ত মর্যাদাময় ফিউনারেল করতে এবং তাকে যেন রাজমর্যাদায় সমাহিত করা হয়। অপরদিকে সে নির্দেশ দেয় যে ফেডরার লাশ যেন গভীর গর্ত করে সেখানে তাকে পুঁতে ফেলা হয় এবং উপরে যেন অনেক মাটি দেওয়া হয়। এই হলো ড্রামা ফেডরার ডিটেইল সামারি। এখন পুরো সামারিটাই আমরা যদি ব্রিফলি সামারাইজ করি তাহলে এরকম হবে যে থিসিয়াসের নিজের ছেলে এবং তার স্টেপসান হিপ্পোলিটাস সে রাজ্যের চেয়ে বন জঙ্গলে থাকতেই বেশি পছন্দ করত। অপরদিকে থিসিয়াস তার বন্ধুকে সাহায্য করতে আন্ডারওয়ার্ল্ডে যায়, যেখান থেকে অনেকেই ফিরে আসে না। 4 বছর প্রায় পেরিয়ে যাচ্ছে, তবু তার কোনো খবর না পাওয়ায় ফেডরাও নিশ্চিত হয়ে যায় সে হয়তো সেখানেই মারা গিয়েছে এবং তার যে মাঝখানের যে লোনলিনেস ছিল, মাঝখানে যে সময়টুকু ছিল সে সবসময় একা থাকতো এবং এটা কাটানোর জন্য সে মাঝে মধ্যে শিকারে যেত এবং হিপ্পোলিটাসকে ধীরে ধীরে সে ভালোবেসে ফেলে। যদিও ফেডরার নার্স তাকে অনেক ধরনের এক্সাম্পল দিয়ে অনেকভাবে চেষ্টা করে যে সে যেন সৎ পথে ফিরে আসে এবং থিসিয়াসের মৃত্যু সংবাদ না আসা পর্যন্ত যেন অপেক্ষা করে সে পরামর্শ দেয়, কিন্তু তার অবস্থা খুবই বেগতিক দেখে নার্স তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে নার্স এবং ফেডরা হিপ্পোলিটাসকে অনেকভাবে তাদের অসৎ উদ্দেশ্যে হাসিলের জন্য চেষ্টা করে, কিন্তু হিপ্পোলিটাস সবসময় তার মেয়েদের প্রতি যে ব্রিটিশরা এবং সংসার ত্যাগী হওয়ার যে ব্যাপারটা ছিল সেটা কখনোই ত্যাগ করে না এবং হিপ্পোলিটাস আনমুভ থাকে সবসময়। এবং সে যখন ফেডরার মনের কথা শোনার পর সে রাজ্য থেকে বেরিয়ে যায় এবং ফেডরা এবং তার নার্স এই দুজন মিলে পরিকল্পনা করে যে হিপ্পোলিটাসকে স্টেপ মাদারের সাথে রেপের ঘটনায় অভিযুক্ত করা হবে এবং এভিডেন্স হিসাবে তার রেখে যাওয়া তলোয়ার ব্যবহার করা হবে। পরবর্তীতে থিসিয়াস যখন আসে তখন থিসিয়াসকে নানা ধরনের যুক্তি দেখিয়ে তাদের সাথে ইমোশনাল ব্ল্যাকমেইল করে প্রতারিত করে তাকে এটা বোঝাতে সমর্থ হয় যে হিপ্পোলিটাসে এরকম করেছে। থিসিয়াস তখন তার ছেলে হিপ্পোলিটাসকে অভিশাপ দেয় যে তার যেন মৃত্যু হয়। পরবর্তীতে দেখা যায় হিপ্পোলিটাস যখন তার ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিল, সমুদ্র থেকে একটা দানবাকৃতি জন্তু উঠে আসে যেটা অনেকটা ষাঁড়ের মতো দেখতে ছিল এবং সেটা তার ঘোড়াগুলোকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং ঘোড়াদের গাড়ি থেকে নামতে গিয়ে তার পা লাগামের সাথে আটকে যায় এবং সেখানে ধাক্কা খেয়ে বিভিন্ন গাছের সাথে পাথরের সাথে হিপ্পোলিটাসের মৃত্যু হয়। পরবর্তীতে তার লাশ যখন রাজপ্রাসাদে নিয়ে আসা হয়, বিভিন্ন টুকরো টুকরো হয়ে যাওয়া লাশটা, সেই অবস্থাটা দেখে ফেডরার মনে অনুশোচনা তৈরি হয় এবং সে তার সবকিছু সত্য প্রকাশ করে দেয় থিসিয়াসের সামনে এবং নিজে আত্মহত্যা করে পরবর্তীতে অনুশোচনার পরে। থিসিয়াস নিজেও যথেষ্ট পরিমাণ অনুশোচনায় ভুগে যে তার দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি, তার সব কিছু জানা উচিত ছিল। পরবর্তীতে সে রাষ্ট্রীয় মর্যাদায় হিপ্পোলিটাসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে এবং ফেডরার কথা বলে যে তাকে গভীর খাদে ফেলে অনেক মাটি চাপা দিতে। ড্রামাটি এখানেই শেষ হয়। আশা করি আপনারা ড্রামাটি বুঝতে পেরেছেন। আপনারা নিয়মিত ভিডিও এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি সম্পর্কে এবং পরবর্তীতে আপনি কী নিয়ে ভিডিও চান এ নিয়ে। এছাড়া ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো।